এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে 3 ও 4 পৃষ্ঠার বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে কিন্তু অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান প্রক্রিয়ার এই ধাপগুলো সম্পর্কে জানতে হবে। এর কারণ হলো তোমরা যখন এই অধ্যায়টির 9 এবং 10 পৃষ্ঠার দলগত কাজগুলোর সমাধান করবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করতে হবে। আর তাই আমরা অনুসন্ধান প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। এখানে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ এবং প্রতিটি ধাপ সম্পর্কে বর্ণনা দেওয়া আছে এবং প্রতিটি ধাপ সম্পর্কে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। তো আমরা একে একে প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। এখানে প্রথম ধাপটি হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু বা টপিক নির্ধারণ করা। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করব। আমাদেরকে প্রথমেই আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব সেই সমস্যাটি নির্ধারণ করতে হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন। এরপরের ধাপটি হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভস নির্ধারণ করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের এই ধাপটির জন্য এক বা একাধিক উদ্দেশ্য নির্ণয় করব। যেমন আমাদের এলাকার 20 বছর আগের প্রাকৃতিক উপাদানের পরিবর্তন নির্ণয়, আমাদের এলাকার 20 বছর আগের সামাজিক উপাদানের পরিবর্তন নির্ণয়। এরপরের ধাপটি হলো অনুমান বা হাইপোথিসিস। এর মানে হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের কাজটি করার আগে আমরা অনুমান বা হাইপোথিসিস করব। হাইপোথিসিস সবসময় করতে হয় না। এই ধাপে আমরা যেই সমস্যাটি নিয়ে কাজ করব সেই সমস্যাটি সম্পর্কে বিভিন্ন অনুমান বা হাইপোথিসিস করব। আর আমাদেরকে মাথায় রাখতে হবে হাইপোথিসিস সবসময় করতে পারবো না। এর কারণ হলো আমরা কোনো একটি সমস্যা সম্পর্কে শুধুমাত্র অনুমান করেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ওই সমস্যাটি সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপর আমরা সেই তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। এখানে উদাহরণটি হলো আমাদের অনুমান হচ্ছে এলাকার সামাজিক ও প্রাকৃতিক উভয় উপাদানের পরিবর্তন হয়েছে। এরপরের ধাপে আমরা তথ্যের উৎস নির্বাচন করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে। সেটি হতে পারে ব্যক্তি, বই, জার্নাল, ম্যাগাজিন, মিউজিয়াম ইত্যাদি। অর্থাৎ এই ধাপে আমরা সমস্যাগুলো সম্পর্কে যে তথ্যগুলো প্রয়োজন হবে সেই তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করব। তথ্য সংগ্রহ করার সেই উৎসগুলো নির্বাচন করতে হবে। যেহেতু 20 বছর আগের এলাকার পরিবর্তন জানতে চাচ্ছি তাই এরকম প্রাপ্তবয়স্ক লোক নির্ধারণ করতে হবে যারা 20 বছর আগের এলাকা কেমন ছিল তা বলতে পারবেন। সেক্ষেত্রে আমরা কমপক্ষে 30 বছর বয়সের পুরুষ ও নারী উত্তরদাতা হিসেবে নির্বাচন করতে পারি। সেই সঙ্গে বই, ইন্টারনেট বা পত্রিকা থেকেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এরপরের ধাপে আমরা তথ্য সংগ্রহের পদ্ধতি বা মেথডস নির্ধারণ করব। তথ্য সংগ্রহের জন্য আমরা দলগত আলোচনা, প্রশ্নপত্র, সাক্ষাৎকার বা পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি। যেমন প্রাকৃতিক সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য আমরা কিছু প্রশ্নমালা তৈরি করব যেগুলো উত্তরদাতারা হ্যাঁ বা নাতে উত্তর দেবে। এরপরের ধাপে আমরা সময় ও বাজেট নির্ধারণ করব। অনুসন্ধানের এই কাজটি করার জন্য কত সময় এবং অর্থের প্রয়োজন হবে তা নির্ধারণ করব। যেমন অনুসন্ধানের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ফলাফল নির্ধারণ, আলোচনা, সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিবেদন লেখার কাজটি করার জন্য আমাদের 7-8 দিন সময় লাগবে। যেহেতু উত্তরদাতা আমাদের এলাকায় অবস্থান করছেন তাই যাতায়াত বাবদ ও অন্যান্য কোনো কারণে অর্থের প্রয়োজন হবে না। এরপর পরবর্তী ধাপে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ ডাটা কালেকশন করতে হবে। এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করব। যেমন আমরা 20 থেকে 30 জন তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করব। হ্যাঁ বা নাতে যে প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তর কিন্তু কম সময়ে বেশি মানুষের কাছ থেকে নিতে পারি। অর্থাৎ আমরা হ্যাঁ বা না প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের জন্য যে প্রশ্নমালা তৈরি করেছি সেই প্রশ্নমালাটির মাধ্যমে 20 থেকে 30 জন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করব। এরপরের ধাপে আমরা সংগ্রহকৃত তথ্য বিশ্লেষণ করব অর্থাৎ ডাটা অ্যানালাইসিস করব। সংগৃহীত তথ্য পড়তে হয়। প্রয়োজনীয় তথ্যের মধ্যে যেগুলো অনুসন্ধানের উদ্দেশ্যের সঙ্গে মিল আছে
সেগুলো নির্বাচন করতে হয় এবং সাজাতে হয়, অথবা হিসাব নিকাশ করে গ্রাফ বা চার্ট আকারে প্রকাশ করতে হয়। যেমন আমরা আমাদের সংগৃহীত তথ্য সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো। যেমন ২০ বছর আগের রাস্তাঘাট একই রকম ছিল। এই বিষয়ে ২০ জন হ্যাঁ বলেছেন, ১০ জন না বলেছেন। তাই এই তথ্য আমরা গ্রাফ বা চার্ট আকারে উপস্থাপন করতে পারি। এরপরের ধাপে আমরা ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করব। তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন আমরা আমাদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যে ফলাফল পেয়েছি তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমরা আমাদের প্রাপ্ত ফলাফল অনুমান বা হাইপোথিসিসের সঙ্গে মিল আছে কিনা তাও যাচাই করে নিতে পারি। আর অনুসন্ধান প্রক্রিয়ার সবশেষ ধাপে আমরা ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন বা শেয়ার করব। আমরা আমাদের ফলাফল গ্রাফ পেপার, পোস্টার, নাটিকা, ছবি, চার্ট ইত্যাদি উপায়ে উপস্থাপন করতে পারি ও ম্যাগাজিনে বা ক্লাসে প্রতিবেদন আকারে জমা দিতে পারি। যেমন আমরা ফলাফল প্রতিবেদন আকারে জমা দিতে পারি, আবার পোস্টার পেপারে গ্রাফ, চার্ট বা ছবি এঁকে ক্লাসে উপস্থাপন করতে পারি। এভাবে করে আমরা অনুসন্ধান প্রক্রিয়া ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।